বিসমিল্লাহির রহমানির রহিম। নসরতপুর দারুসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা একটি অনন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসাটি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। বিশিষ্ট দায়ী ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব মাস্টার ইব্রাহিম সাহেবের হাত ধরে ২০১১ খ্রিস্টাব্দে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এটি মাদ্রাসার গেট। নিরাপত্তার জন্য সর্বক্ষণ এখানে একজন পাহারাদার নিযুক্ত থাকেন। একটু সামনে হাতের বাম পাশে রয়েছে অজুখানা। বাম পাশে দোতলা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি মূলত মসজিদ। তবে পর্যাপ্ত জায়গা না থাকায় মসজিদের দ্বিতীয় তলায় আপাতত হিফজ বিভাগের কার্যক্রম চলমান। এটা হচ্ছে মাদ্রাসার মাঠ। হাতের বাম পাশের টিনের ঘরটি মাদ্রাসার মূল শিক্ষা ভবন, যাতে বর্তমানে কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। হাতের ডান পাশের এই টিনের ঘরটি অস্থায়ী, আপাতত নুরানি প্রথম শ্রেণীর জন্য ব্যবহৃত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা খুব আগ্রহের সাথে পড়ছে। এটা মাদ্রাসার সবচেয়ে পুরাতন ঘর। যে সোফাটি দেখতে পাচ্ছেন আপাতত, এটাই মেহমানদের ওয়েটিং রুম হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটা হচ্ছে মাদ্রাসার অফিস। আপনারা দেখতে পাচ্ছেন অফিসে এই মুহূর্তে বসে আছেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুশতাক আহমদ সাহেব। এখানে সব সময় একজন অফিস কর্মী বসা থাকেন। তিনি মাদ্রাসার যাবতীয় আয় ব্যয়ের হিসাব যথাযথ সংরক্ষণ করেন। অফিসের এই পাশে শিশু শ্রেণী এবং বোর্ডিং রান্নাঘর। এই রান্নাঘরটিতেই প্রতিদিন ৩ বেলা প্রায় ২০০ থেকে ২৫০ ছাত্রছাত্রীদের খাবার রান্না করা হয়। শিশু শ্রেণীতে একজন শিক্ষক ক্লাস নিচ্ছেন। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, স্যার ক্লাস নিচ্ছেন। এর পাশে এটা কম্পিউটার বিভাগ, আর এদিকে টয়লেটের রাস্তা। এখান থেকে শুরু হয়েছে মাদ্রাসার কিতাব বিভাগ এবং মূল শিক্ষা ভবন। এখানে তৃতীয় শ্রেণীর ক্লাস চলমান, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, সপ্তম শ্রেণী। পর্যাপ্ত বুকশেলফের ব্যবস্থা না থাকায় এখানে মাদ্রাসার কিছু বইপত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে। এদিকে ইফতা বিভাগ, এখানে স্থানীয় বিভিন্ন শরঈ মাসআলার সমাধান প্রদান করা হয়। এটা হচ্ছে মসজিদ। স্থান সংকুলান না হওয়ায় ৩টি ক্লাসের ছাত্রদের জন্য এখানেই অস্থায়ী পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। এখানে ষষ্ঠ শ্রেণী, এদিকে দশম শ্রেণীর ক্লাস চলছে। এই হচ্ছে মসজিদের ভেতরের দৃশ্য। আর এখানে অষ্টম শ্রেণী। মসজিদ থেকে বের হয়ে এদিকে হিফজ বিভাগের সিঁড়ি। এই হচ্ছে হিফজ বিভাগ। দেখতে পাচ্ছেন ছাত্ররা কোরআন মুখস্থ করায় লিপ্ত রয়েছে। الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون। এখানে দেখতে পাচ্ছেন মাদ্রাসায় দান করা একটি খাসি জবাই হয়েছে। এখান থেকে এক নজরে মাদ্রাসার মূল শিক্ষা ভবন দেখা যাচ্ছে। এটা হচ্ছে মাদ্রাসার সদ্য কেনা নতুন জায়গা। এখানে বাউন্ডারির কাজ চলছে। অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে ভবিষ্যতে এখানে বিল্ডিং নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা মাদ্রাসার মূল শিক্ষা ভবন হিসাবে যথাদ্রুত তৈরি হওয়া খুবই প্রয়োজন। এখানে একটু আগে জবাই হওয়া খাসিটি বাবুর্চিরা রান্না উপযোগী করছেন। এই মাদ্রাসাটির ৩টি শাখা রয়েছে। ১. কিতাব ও হিফজ বিভাগ পুরুষ শাখা। ২. কিতাব বিভাগ মহিলা শাখা। ৩. হিফজ বিভাগ মহিলা শাখা। এ পর্যন্ত আমরা শুধুমাত্র কিতাব ও হিফজ বিভাগ পুরুষ শাখা দেখিয়েছি। এটি হচ্ছে কিতাব বিভাগ মহিলা শাখার বহিরাঙ্গ। আর এই হচ্ছে হিফজ বিভাগের মহিলা শাখার ভেতরের অংশ। আমরা ছাত্রদের খাবার গ্রহণের কিছু চিত্র ধারণ করেছি।
পুরুষ মহিলা উভয় শাখার সকল বিভাগের খানা একই বোর্ডিংয়ে পাকানো হয়। মহিলা ২ শাখার খাবার তাদের নিকট পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে পুরুষ শাখার ছাত্ররা ৩ ভাগে বিভক্ত হয়ে খাবার গ্রহণ করছে। এখানে নুরানি শিশুরা, এখানে হিফজ বিভাগের ছাত্ররা, এখানে কিতাব বিভাগের ছাত্ররা। আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহ যথাযথভাবে মেনে খাবার গ্রহণ করছে। এ পর্যায়ে আমরা মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুশতাক আহমদ সাহেবের সাক্ষাৎকার গ্রহণ করব। তো এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করার লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল? আমি ছোটবেলায় দেখতাম যে এতিমরা মানুষে তুচ্ছ-তাচ্ছিল্য করে, ধাক্কা মাইরা ফালাই দেয়। তখন থেকে আমার নিয়ত আরকি যে একটা এতিমখানা খুলবো আল্লাহ যদি তৌফিক দেয়। ওই এরকম নিয়ত করতে, করতে আমি আমার ফুফুর কাছ থেকে মাসে ১ টাকা লইতাম। উফতুল বোন আছে আমার আম্মার কাছ থেকে, আমার খালাম্মার কাছ থেকে যারা আছে সবার কাছে মাসে ১ টাকা করে লইতাম। যে আমি কি খুলবো? তারা তখন অ্যাডভার্টাইজ দিতাম যে মহিলা মাদ্রাসা খুলবো, মহিলা হাফিজি খুলবো, পুরুষ মাদ্রাসা খুলবো, পুরুষ হাফিজি খুলবো। হেফজ আপনাদের বিভাগ। হেফজ বিভাগ খুলবো। টাকা দেন। তো তারা এভাবে দিত। দিতে যখন ২০,০০০ টাকা হয়ে গেছি গা, তখন আমার এক বন্ধু বলতেছে, "তুমি মাদ্রাসাতে হাত দেও আল্লাহ তাআলা চালাইবে। হাত দেও স্টার্ট দেও আগে।" আমি না স্টার্ট দেব না, ১,০০,০০০ টাকা না হইলে কেমনে স্টার্ট দেই? ১,০০,০০০ টাকা চিন্তা করছি না। ২০,০০০ টাকার যখন হইছে ওই লোকটার সাফাসাফিতে আমার বন্ধুর সাফাসাফিতে আমি ২০,০০০ টাকা খুইল্লা দেই। ৩ এতিমটা খুলছিলাম। এখন প্রায় ৬৫ জন এতিম আর ২০০ এর উপরেও ছাত্র আছে বর্তমানে। মাশাআল্লাহ। তো এই লক্ষ্য উদ্দেশ্য কতটা বাস্তবায়ন হয়েছে বলে মনে করেন? বাস্তবায়ন মোটামুটি হইছে। সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারি না। আল্লাহ তাআলা তৌফিক দিতেছে না। কষ্ট হিমশিম খাইতে হচ্ছে। কারণ জিনিসপত্রের দাম বেশি এবং জায়গা সংকুলান হইতেছে না। ইত্যাদি কারণে পারতেছি না সংকুলান দেয়া উঠতাম। তো আল্লাহ তাআলার বান্দারা দেয়া আল্লাহ তাআলা অনেক সময় ইতা পাঠায় গরু, ছাগল, চাউলের বস্তা, ডাইলের বস্তা। এটা যদি আরেকটু বেশি হয় তাইলে মনে হয় তো একটা মাদ্রাসার মূল প্রাণ কিন্তু পড়ালেখা। এই মাদ্রাসার পড়ালেখার মান কেমন বলে আপনি মনে করেন? পড়ালেখার মান গতবার সম্ভবত ২৬ টা বৃত্তি আইছে। মেধা এ তালিকা প্লাস উত্তীর্ণ মেধা হয়েছে। তালিকা এগুলা আসছে। আমি খুব খুশি আমাদের শিক্ষকগণের উপর। যে তাদের এত মাশাআল্লাহ। মন লাগায় পড়ান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা দেখছি ১১টা পর্যন্ত রাত্রে পড়ান। বইসা মাশাআল্লাহ। নিজের কাছে বইসা। এটা অনেক বড় একটা প্রাপ্তি প্রতিষ্ঠানের জন্য বা আপনার জন্য। বর্তমানে মাদ্রাসায় মোট কতজন ছাত্রছাত্রী আছে? ২১২ জন আছে। আর আরো ৩ জন আজকে ভর্তি হইছে। তো আবাসিক কতজন? অনাবাসিক কতজন? আবাসিক ১২৫ জন, অনাবাসিক হইলো ৮৭ জন। মাশাআল্লাহ, অনেক বিগ একটা আমরা সংখ্যা দেখতে পেলাম। তো যেহেতু এটি একটি এতিমখানা, তো এতিম মোট কতজন ছাত্র আছে? এতিমখানায় ৬৫ জন ছাত্র আছে। আপনার এই প্রতিষ্ঠানে ৬৫ জন এতিম ছাত্র এতিম আছে। আছে। এবং মাশাআল্লাহ। তারা বলতে গেলে ফ্রি খায়। কেউ মাসে ১০০ টাকা দেয়, কেউ ১০০ টাকা দেয় না। তাদের যাবতীয় খরচ মাদ্রাসা বহন করে। বহন করতে হয়। যাবতীয় চিকিৎসা খাত থেকে নিয়ে ইত্যাদি, সবকিছু, ইত্যাদি। জি, খাতা কলম জি, জি। থেকে নিয়ে শিক্ষা উপকরণ এবং চিকিৎসা খাত সবকিছু মাদ্রাসা বহন করছে। জি, জি। মাদ্রাসার এতগুলো আবাসিক ছাত্রের একবেলা খাবারের আয়োজনে কত টাকা খরচ হয়? প্রায় ৮,০০০ টাকা লাগে। প্রায় ৮,০০০ টাকা একবেলা খাবারে। জি, ৮,০০০ টাকা লাগে প্রায়। আচ্ছা। তো কেউ যদি চায়, অনেকেই তো চায় যে মাদ্রাসায় একবেলা খাবার খাওয়াবে, এতিমদেরকে খাওয়াবে। তো এক্ষেত্রে তারা ৮,০০০ টাকা দিয়ে মাদ্রাসায় মোটামুটি মানের একটা খাবার আয়োজন করা যেতে পারে। জি। যাক মাশাআল্লাহ। তো মাদ্রাসার অন্যান্য খরচাপাতি কেমন? অন্যান্য খরচাদি বলতে মাসেও প্রায় ১০,০০০ টাকা কারেন্ট বিল আসে, বিদ্যুৎ বিল। জি, এরপরে ১০ থেকে ২০,০০০ টাকা তো চিকিৎসা। জি। এই যে এখন ৩০,০০০ টাকা লাগবে একটা এতিমের কিতার জন্য, খান অপারেশনের জন্য। এই প্রস্রাবের রাস্তার মধ্যে সমস্যা ছিল একটা এতিমের। কিছুদিন আগে আমরা ঢাকা গিয়া সেটা প্রায় ৩০,০০০ টাকা লাগছে এটার মধ্যে আমাদের। কিভাবে আমরা এতিমরা শিক্ষক। ধরছি, এভাবে তাদের চিকিৎসা দেই। শিক্ষকদের বেতন প্রায় ১.৫ লক্ষ টাকা আসে মাসে। খানার খরচ তো প্রায় এইভাবেই অনেক টাকা আছে খানার, যেটা বাকি থাকে আমরা দোকানে দিয়া দিতে পারি না। প্রায় ৪ লক্ষ টাকা এখনো বকেয়া ঋণ আছে। দোকান চাল ডাইলের টাকা পাবে। মাঝে একটা লাইটের বিশেষ প্রয়োজন। প্রতিদিন যাইতে হয়। শীতের দিন শীত করে সিএনজি দিয়ে গেলে খুব কষ্ট হয় এবং বৃষ্টির দিন লাইট সিএনজি দিয়ে গেলে আপনার কি হয়, বৃষ্টি ভিজতে হয়। প্রতিদিন যাওয়া বাধ্যতামূলক, বাহিরে যাওয়া, রুজি তালাশ করা তাদের জন্য। সব মিলিয়ে মাদ্রাসার মাসিক খরচ কত তাহলে? প্রায় ৫ লক্ষ টাকা। ৫ লক্ষ টাকা মাসিক খরচ। জি, জি। বিগ একটা অ্যামাউন্ট। জি। তো এই যে এত বড় একটা অ্যামাউন্ট, এত বিশাল অঙ্কের ব্যয় নির্বাহের ব্যবস্থা কিভাবে হয়?
এটা আল্লাহ তাআলার বান্দাদেরকে দিয়া পাঠান। সরাসরি পাঠালে আমরা খুশি হইতাম, এখনো খুশি সবুর আল্লাহ তাআলার কাছে। কেউ গরু নিয়ে আসে, কেউ ছাগল নিয়ে আসে, কেউ চালের বস্তা পাঠায় 2 বস্তা চাল। কালকে 2টা ছাগল আইছে, এর 3 দিন আগে 2টা ছাগল 1 বস্তা চাউল, 7 দিন এক সপ্তাহ আগে 2 বস্তা চাউল, 1 বস্তা আলু, 1 বস্তা ডাইল, এগুলা দেয়া পাঠাইছে একজনে। এইভাবে পাঠাইলে ভালো হয় বা এইভাবে চলছে। আর্থিক সহায়তার আমরা আশা করি, কারণ এখন তো আমরা ঋণগ্রস্ত মানুষ। বর্তমানে জায়গা কেনার কারণে আমরা এখনো প্রায় 6 লক্ষ টাকা খালি জায়গার বাকি আছে, পাওনা দিতে পারিনি মানুষের কর্জা যাদের কাছ থেকে আমরা নিয়েছিলাম। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অনেকে আর্থিকভাবে সহযোগিতা করে, আবার অনেকে বিভিন্ন জিনিসপাতি দিয়ে সহযোগিতা করে। আপনার এই মাদ্রাসাটা এটা কি আর্থিকভাবে সহযোগিতা বেশি পাচ্ছে নাকি জিনিসপত্র দিয়ে সহযোগিতা বেশি পাচ্ছে? আমরা সহযোগিতা পাবো আর্থিকভাবে দিলে, সেটাই সহযোগিতা বেশি হবে। জি বেশি হবে। বেশি হবে। তো মাদ্রাসার স্থায়ী আয়ের ব্যবস্থা কি? স্থায়ী আয়ের কোনো ব্যবস্থা নাই। তবে একটা জায়গা দিয়ে রাখা হইছে, 8 শতক জায়গা। এটা রোডের পাশে জায়গাটা। জি, আমরা এখানে একটা দোতলা একটা দোকান দেয়া দিলে, নিচ তলাও দোকান হইলো, উপর তলাও ভাড়া থাকলো মানুষ, এটা হইতে পারে, এটা স্থায়ী আয় হইতে পারে। এছাড়া কোনো স্থায়ী আয় বর্তমানে মাদ্রাসার নেই। যদি আমরা সাজেস্ট করি কিছু গাড়ি, আপনাদের তো মাদ্রাসার মাঠ আছে, কিছু গাড়ি যদি মাদ্রাসার কেনার সামর্থ্য হয়, সেটা কি স্থায়ী ইনকামের ব্যবস্থা হতে পারে কিনা? হইতে পারে। জি, জি, জি। গাড়ি। আচ্ছা, আচ্ছা। মাদ্রাসার বর্তমান চাহিদা কি কি? বর্তমান চাহিদা 5 তলা একটা বিল্ডিং হইতো, আর নিচতলা কমপ্লিট হইতো। যে জায়গাটা বিক্রি করছে এর পাশের জায়গাটা জি। বিক্রি করতে চাইতেছে, আমরা এটা কিনতে চাই আরকি। আচ্ছা, আচ্ছা, এটা একটা। তো মাদ্রাসার কোনো মেগা প্রজেক্ট আছে কিনা? মেগা প্রজেক্ট এটাই, ওই যে আমরা বিল্ডিং তুলবো, ওইটার জন্য টাকা অনেক দরকার। আর পাশের জায়গাটা সাফাসাফি করতেছে জি। কেনার জন্য। আর অন্যান্য কোনো চাহিদা মাদ্রাসার বর্তমান অন্য চাহিদা ঋণ বা কেমন আছে ঋণ মাদ্রাসার? জি, মাদ্রাসা ঋণ তো প্রায় 10 লক্ষ টাকার মতো আছে, জায়গা এবং দোকান বাকি নিয়ে। কিছু নেই। জায়গা 10 লক্ষ টাকা ঋণ আছে। এখন এটা আমরা কামনা করি আল্লাহ তাআলা ব্যবস্থা করতো। বাহিরে যারা আছেন, বিদেশের লোক, তাদের কাছে আমরা বিশেষ আবেদন রাখি আরকি, যে একটা এতিমখানা এটা জি। রক্ষা রাখলে আল্লাহ তাআলা অনেক খুশি হবেন। তো এত ব্যয় নির্বাহে নিশ্চয়ই মাদ্রাসাকে হিমশিম খেতে হচ্ছে। যেহেতু কওমি মাদ্রাসা মানেই জাতীয় মাদ্রাসা, জাতির মাদ্রাসা। সেই হিসেবে আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? জাতির উদ্দেশ্যে বলবো যে আমাদের এই মাদ্রাসা এটা এতিমখানা হিসাবে সবাই সমাদর করে। আমরা শুধু এতিমখানারে সমাদর করবো এটা না, ওই সবাইরে এক নজরে দেখা। আল্লাহর মখলুক সবাই, অমুসলিম মুসলিম সবাই আল্লাহর সৃষ্টি, সবাইকে ভালোবাসা, সৃষ্টির সেবায় আত্মনিয়োগ করা। জাতির উদ্দেশ্যে আপনার এটা মূল বক্তব্য। মূল বক্তব্য। এবং আপনার মাদ্রাসাকে ঘিরে জাতির কাছে কোনো আবেদন? জাতির কাছে আবেদন হইলো যে আমার যে পরিকল্পনা ছিল যে এই মহিলা মাদ্রাসা দিব, মহিলা হাফিজখানা দিব, পুরুষ মাদ্রাসা দিব, পুরুষ হাফিজখানা দিব, হ্যাঁ, এটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করছে 11 বছরের ভিতরে। আরো 2টা পরিকল্পনা রয়েছে। একটা হইলো আপনার হিজরাখানা। জি। তাদেরকে একটা জায়গা খরিদ করেছি, আর তাদেরকে এখানে আবদ্ধ রাখা, শিক্ষা দেওয়া, তাদেরকে সুনাগরিক বানানো। অনেক সময় মনে হয় যে অমুসলিমদের জন্য, যারা হিন্দু আছে, তাদের একটা এতিমখানা দেওয়া আমার একটা এরকম ভাবে পরিকল্পনা জাগে। এবং বয়স্ক যারা একটা বৃদ্ধাশ্রম বানানোর আমার একটা নিয়ত আছে ভিতরে, আল্লাহ তাআলা যদি কবুল করে। অবশ্যই আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার প্রত্যেকটা আশাকে কবুল করেন, এবং আপনি যেই স্বপ্ন নিয়ে একদম ছোট অঙ্কুর থেকে শুরু করেছিলেন, সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বড় হচ্ছে, এবং এটা একসময় মহা সমীরুহে অনেক বড় একটি বটবৃক্ষের ন্যায় প্রতিষ্ঠিত হবে, এবং কিয়ামত অবধি পুরো জাতিকে ছায়া এবং ইলমের নূরে নূরান্বিত করবে বলে আমরা প্রত্যাশা করি। তো এই ছিল আমাদের এই ডকুমেন্টারির আপনার ইন্টারভিউ। তো আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের দর্শকদেরকে আপনি সালাম জানাবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুন সবার। ওয়া আলাইকুম আসসালাম।